স্বাগত। নিয়মিত আয়োজন এখন প্রকাশে, সঙ্গে আছে আমি তোফায়েল আহমদ। দেশবাসীর ঐকান্তিক চাওয়া সত্ত্বেও মূল্যস্ফীতি কমছেই না। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে জীবনমান পড়তির দিকে। রাজনৈতিক পট পরিবর্তনের পরও অবস্থার উন্নতি হয়নি, বরং বাজারে আলুর কেজি ৭০ থেকে ৮০ টাকা, দেশি বিদেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে ৯০ থেকে ১৩০ টাকায়। শুধু তাই নয়, আলুর দাম কমাতে না পেরে ব্যর্থতা স্বীকার করে নিয়েছেন বাণিজ্য উপদেষ্টা। অপরদিকে অর্থ উপদেষ্টা বলেছেন বিষয়টি চ্যালেঞ্জিং। এমন একটি পরিস্থিতিতে বাজার সম্পর্কে আলোচনার জন্য আজ আমাদের সাথে স্টুডিওতে আছেন জ্যেষ্ঠ সাংবাদিক এবং কলাম লেখক হাসান মামুন, কৃষি অর্থনীতিবিদ ডক্টর জাহাঙ্গীর আলম এবং রাজনীতিবিদ কামরুজ্জামান রতন। আমি সবাইকেই স্বাগত জানাচ্ছি আজকের আলোচনায়। বাজারের যে কি পরিস্থিতি, যারা বাজারে যান তারা মাত্রই জানেন। শুরু করছি যে আজকে কিছুক্ষণ আগে একটি প্রোগ্রাম ছিল রাজধানীতেই, সেখানে গভর্নর বলেছেন যে মূল্যস্ফীতি কমাতে যেসব উদ্যোগ সরকার নিচ্ছে সেগুলো বাস্তবায়ন হলে, সঠিকভাবে বাস্তবায়ন হলে মূল্যস্ফীতি কমতে ১ বছর সময় লাগবে। আগামী জুন জুলাইতে ৬ থেকে ৭% মূল্যস্ফীতি নেমে আসতে পারে। আমি শুরুতেই সাংবাদিক হাসান মোহন আপনার কাছে জানতে চাই, গভর্নরের এই কথা কতটা আপনার কাছে বাস্তবসম্মত মনে হয়েছে? উনি কিন্তু শুরু থেকেই বলছেন যে ১২ থেকে ১৮ মাসের মধ্যে এর সুফল পাওয়া যেতে পারে যেসব ব্যবস্থা নেওয়া হচ্ছে। তো গভর্নর সাহেবের তরফ থেকে তো ব্যবস্থা মূলত একটা, সেটা হচ্ছে মানে টুলসের মধ্যে একটা, সেটা হচ্ছে যে সংকোচনমূলক মুদ্রানীতি। এটা অ্যাপ্লাই করা হচ্ছে এবং যে কারণে সুদের হার বৃদ্ধি হচ্ছে এবং ধারণা হচ্ছে যে বাজারে অর্থ সরবরাহ কমবে এবং এর ফলে একটা মূল্যস্ফীতির ওপর একটা নিম্নমুখী প্রভাব তৈরি হবে। তবে শুধু এই ব্যবস্থায় তো হবে না, রাজস্ব নীতিও এখানে প্রয়োগ করতে হবে বলে সবাই মনে করে এবং গভর্নর সাহেবও মনে করেন, কিন্তু যেটা ওনার হাতে না, এটা মূলত অর্থ মন্ত্রণালয়ের হাতে, এনবিআরের হাতে, তাই না? এবং আর একটা হচ্ছে যে মনিটরিংয়ের একটা বড় ভূমিকা আছে বলে মনে করা হয় এবং আমাদের দেশে বাজার বিকৃত, এটা ধরে নিয়েই এই কথাটা বলা হয় যে মনিটরিংটা খুবই জোরালোভাবে হওয়া উচিত। সেটার চেষ্টা হচ্ছে, কিন্তু সুফল খুব মিলছে বলে মানে ঘটনা দৃষ্টি মনে হয় না। ধন্যবাদ। ডক্টর জাহাঙ্গীর আলম, আপনিও জানেন হয়তো যে গত নভেম্বরে সার্বিক মূল্যস্ফীতি ছিল বিগত ১ বছরের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ। সেটা সংখ্যার হিসাবে ১৩-১৪% খাদ্য এবং খাদ্য বহির্ভূত যে পণ্যগুলো আছে। তো সংখ্যার আলোচনায় না যাই, যে ধরনের মূল্যস্ফীতি চলছে, আমরা আলোচনার প্রারম্ভে বলছিলাম যে রাজনৈতিক পট পরিবর্তনের পরে অনেক কিছুই নতুনভাবে দেখা হচ্ছে। বিগত সরকারের যে ধরনের শাসন ব্যবস্থা ছিল সেখানে অলিগার্ড থেকে শুরু করে নানান ধরনের মধ্যস্বত্বভোগী তৈরি হয়েছিল। এখন তো অবস্থার কিছুটা পরিবর্তন হয়েছে বলে দাবি করা হয়। আপনি কি মনে করেন? দেখুন, পরিবর্তন হয়েছে, কিন্তু আমাদের সার্বিক কার্যক্রমের মধ্যে যে খুব বেশি পরিবর্তন হয় নাই। যত কথাবার্তা বলা হচ্ছে সে কথার কোনো প্রতিফলন মাঠে ময়দানে নাই। মূল্যস্ফীতি গত মাসে যা ছিল তার চেয়ে তো অনেক বেড়েছে। আমরা আশা করেছিলাম যে এটা তো এখন কিন্তু আসলে উৎপাদন মৌসুম শুরু হয়ে গেছে এবং উৎপাদন মৌসুমে বিশেষ করে কৃষিপণ্য, যেটা খাদ্য মূল্যস্ফীতি সবচেয়ে বেশি, গত মাসে ছিল আপনার প্রায় 14%। তো কাজেই এইটা তো এখন এত বেশি থাকার কথা ছিল না। কিন্তু আমরা যেই ইনস্ট্রুমেন্টগুলো অ্যাপ্লাই করছি সেটা সম্ভবত সঠিকভাবে অ্যাপ্লাই করা হচ্ছে না, কার্যকর হচ্ছে না। গভর্নর সাহেব একদিকে টাকা যাতে সাপ্লাই না বাড়ে, সাপ্লাই কমানো যায়, তার জন্য উনি সুদের হার বাড়াচ্ছেন। অপরদিকে টাকা ছেড়ে দেওয়ারও ব্যবস্থা করছেন, ব্যাংকগুলোকে টাকা দিচ্ছেন। তো অনেকটা পরস্পর বিরোধী কার্যক্রম ওনার মাঝে পাওয়া যায়। উনি যদি মনে করেন যে ১.৫ বছর লাগবে, তো ১.৫ বছর আমরা তো ৪ মাস তো পার করে দিয়েছি। তো ৪ মাসের ডেভেলপমেন্টটা কি হলো? ৪ মাসে খুব একটা ডেভেলপমেন্ট হয়েছে বলে মনে হয় না, বরং আপনি শুরুতেই বললেন যে মূল্যস্ফীতি বেড়েছে।
তো এখন এই যে 14% মূল্যস্ফীতি, আমরা এর আগে আপনাদের এখানে এসেছি, আমরা এক্সপ্লেইন করেছি যে ঘন ঘন বন্যা হয়েছে, তার আগে খরা ছিল, প্রাকৃতিক দুর্যোগ এবং সেই সঙ্গে আপনার রাজনৈতিক পরিবর্তন, অস্থিরতা, সব কিছু মিলে মূল্যস্ফীতিটা বাড়তে পারে, বেড়েছে, এইভাবে এক্সপ্লেইন করছিলাম। এবং নিষ্ফলা মৌসুম, যেটাকে বলা হয় যে লিন পিরিয়ড, লিন সিজন, এইটার জন্য হয়তো বিশেষ করে খাদ্য মূল্যস্ফীতিটা বেশি। কিন্তু এখন দেখা যাচ্ছে যে লিন পিরিয়ড পার হয়ে গেছে এবং প্রোডাকশন মৌসুম এসে গেছে, উৎপাদন মৌসুম এসে গেছে, তারপরেও কোনো কিছুর দাম তো কমছে না। আপনি শুরুতেই বললেন, একটু আগেই বললেন যে পেঁয়াজের দাম যেখানে 90-100 টাকা, আজকে আমি বাজার আমি খোঁজ খবর নিয়েছি, তারপরে আর দেশি পেঁয়াজ যেটা সেটা হলো আপনার ইতিমধ্যেই কিন্তু পেঁয়াজের বাল্ব, পেঁয়াজের পাতা, এগুলো কিন্তু বাজারে চলে এসছে এবং অনেকেই ওগুলো কিনছে। যাই হোক, তারপরে আলুর দাম এখন যে অবস্থায়, সারা বছর কোল্ড স্টোরেজে রাখার পরে তার যে খরচ এবং তার মুনাফা, এটা যোগ দিয়ে হলেও 40-45 টাকার বেশি আলু বিক্রি করার কথা না, কিন্তু সে আলু বিক্রি হতেছে 70 টাকা, 80 টাকা। তো এগুলোকে ব্যাখ্যা করা খুবই ডিফিকাল্ট। এবং এখানে শুধু সরবরাহ সংকট এই কথাটা বলা যায় না, কারণ সরবরাহ সংকট, এখন তো সরবরাহ বাড়ছে, এর ভিতরে অন্য কিছু আছে এর মাঝে, অর্থাৎ যে মেকানিজম দিয়ে বাজারটাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা, বাজারটাকে তো নিয়ন্ত্রণ করতে হবে, বাজার তো পুরোপুরি ছেড়ে দেওয়া যায় না, ব্যবসায়ীদের কারসাজির উপর ছেড়ে দেওয়া যায় না। তো যেই মেকানিজমটা আমরা ইউজ করছি বাজারটাকে নিয়ন্ত্রণ করার জন্য, সেটা ঠিকভাবে কাজ করছে। ধন্যবাদ। কামরুজ্জামান রতন, এই যে অন্তর্বর্তী সরকার আছেন, একে সহায়তা করছে সবাই, কেননা রাজনৈতিক দল অন্যান্য সব সংগঠন এই সরকারের সাফল্যই চেয়েছে, বিভিন্ন সময় আমরা দেখেছি বক্তব্যে। তো সবাই সহযোগিতা করছে, তারপরও এই অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাই মানে বলেছেন যে তারা আলুর দাম কমাতে পারলেন না। আপনার কাছে রাজনীতিবিদ হিসেবে কি মনে হয় যে কেন অন্তর্বর্তী সরকার ব্যর্থ হচ্ছে? আমার বিশ্লেষণটা হলো, যিনারা দায়িত্ব নিয়েছেন তারা জনগণের কাছে কতটুকু তাদের কথায় বিশ্বস্ততা অর্জন করতে পেরেছে। একটা তো হলো তাদের সামর্থ্য কখন একটা ক্ষণভঙ্গুর রাজনীতির মধ্যে এই অন্তর্বর্তী সরকারের আগমন। আমি এটা বিশ্বাস করতে চাই, আমার দলের তরফ থেকে এটা বিশ্বাসযোগ্য, যে আমি যা বলবো, আমি কোথায় ব্যর্থ হচ্ছি, কেন ব্যর্থ হচ্ছি, আমার বিশ্লেষণগুলো, আমার কারণগুলো যেন জনগণের কাছে প্রথম বিশ্বাসযোগ্য হয়। কারণ আগের যে কোনো রাজনৈতিক সরকারের যে মন্ত্রী, যারা খাদ্যমন্ত্রী ছিলেন, তাদের ব্যাখ্যাটা জনগণ বিশ্বাস করতো না, তারা শাক দিয়ে মাছ ডাকতে চাইতো। সত্য যে ঘটনাগুলো, এগুলো আড়াল করে তাদের রাজনৈতিকভাবে তারা যেন কখনো বেকায়দায় না পড়ে, জনগণের জবাবদিহিটা তাদের কাছে যেন ওই রকম, এবং জনগণের কাছে যে আমি প্রশ্নবিদ্ধ হব এটাকে স্বীকার করে জনগণের জন্য সত্যিকারের ইনফরমেশনটা আসলে জাতির কাছে বলে দেওয়া, এটা রাজনৈতিক বিশেষ করে পতিত সরকারের ওরা কখনোই এই জিনিসটা বলে। এবার সে তো ব্যতিক্রম, অর্থ বাণিজ্য উপদেষ্টা বলেছেন, হ্যাঁ, ওনারা স্বীকার করেছেন, আমাদের কাছে আশাব্যঞ্জক। আমি ব্যক্তিগতভাবে এটি মনে করব, ওনারা বাস্তব কোথায় আমার সমস্যাটা, কেন এই কেন ওনাদেরকে দিতে হবে। সরকার পরিচালনা করেছেন, আপনার কি মনে হয় সেই মানে আপনারা যখন ক্ষমতায় ছিলেন বা সেই অভিজ্ঞতা মানে ব্যর্থ হচ্ছে কেন? আমরা তো ক্ষমতায় ছিলাম অনেক দিন আগে, এর মধ্যে 17-18 আপনারা তো জনমানুষের সাথে আছেন, আপনার কি মনে হয় আপনি নিজেও না, ওনারা চেষ্টা করে যাচ্ছেন। আমি প্রথমে বলছি একটা ধ্বংসস্তূপ, একটা ক্ষণভঙ্গুর রাজনীতির মধ্যে কিন্তু এই অন্তর্বর্তী সরকার মানে দায়িত্ব নিয়েছে। তাদের ব্যাংকিং অবস্থা সার্বিকভাবে আমরা আশা করব যে যেই জায়গায় সমস্যাগুলো সঠিক সমাধানের জন্য বাস্তবমুখী, অপরাপর আমরা যারা আছি বিরোধী দলের সাথে ওরা সব কিছু কনসেন্ট করে আলাপ আলোচনা করে যেখানে ওনারা মানে আটকে যাবে বা যেখানে সমস্যার সমাধান করতে পারবে না, আমি মনে করি যেরকমভাবে ডক্টর ইউনূস সবাইকে ডেকে জাতির কে এক করতে চেয়েছে, এক করতে পেরেছে কিনা সেটা আমি বলবো না। এরকমই আমাদের অর্থনৈতিক যে সমস্যা বা বাজার যে সমস্যাগুলো, দেখেন সোয়াবিন তেলের দাম 1 লাফে 8 টাকা বেড়ে গেল। হ্যাঁ, উনি ব্যাখ্যা দিয়েছেন, কিন্তু যারা আমরা ভুক্তভোগী, যারা আমরা ভোক্তা শ্রেণী, আমরা তো চাবো যে আমাদের ক্রয় ক্ষমতার সাথে এটার একটা
মানে একটা মিল থাকুক, এতটা যদি আকাশচুম্বী হয়ে যায় যেটা আমার ক্রয় ক্ষমতা বাইরে চলে যাবে, সেইখানে ওনারা উদাসীন হবেন বা ওনারা এটার সঠিক ব্যাখ্যা দিবেন না, অতটুকু নিশ্চয়ই এই সরকারের কাছে আমরা আশাও করব না। ধন্যবাদ। জনাব হাসান মামুন, ডক্টর জাহাঙ্গীর যেটা বলছিলেন আমারও জিজ্ঞাসা ছিল যে এই যে দুর্বল ব্যাংকগুলোকে সহায়তা করতে যে 22,500 কোটি টাকা ছাপানো হলো, অথচ তার আগেই গভর্নর বলেছিলেন যে তিনি নতুন করে আর টাকা ছাপাবেন না। এই যে নগদ সরবরাহ বাড়লো, মূল্যস্ফীতি কমবে কি করে তাহলে? হ্যাঁ, এটা আবার গভর্নর সাহেব বলেছেন যে উনি অন্য উপায়ে সেই টাকাটা আবার তুলে নেবেন, মানে বন্ড ছেড়ে। এটা যাতে বাজারে অতি মূল্যস্ফীতি তাৎক্ষণিকভাবে তো একটা প্রভাব ফেলছে। তাৎক্ষণিকভাবে একটা ঘোষণা দিলেই প্রভাব পড়ে, এটা হচ্ছে ইন্টারেস্টিং। তো এই পরস্পর বিরোধিতা আছে, আবার স্বীকারও করা হচ্ছে, সেটাও আছে। আসলে একটা নতুন পরিস্থিতির মধ্যে সরকার পড়েছে। তো এই অবস্থায় আসলে ঘোষিত নীতিগুলো বাস্তবায়ন করা কতখানি সম্ভব, এই প্রশ্নও কিন্তু আছে, তাই না? আর হচ্ছে যে আওয়ামী লীগ সরকার যে পরিস্থিতির মধ্যে রেখে গেছে অর্থনীতিকে, সেটার কিন্তু মূল্যায়ন এখনও চলছে। শ্বেতপত্র প্রকাশ হয়েছে, আমরা দেখতে পাচ্ছি যে এখানে মানে নজিরবিহীন সব কাণ্ডকীর্তি হয়েছে। ব্যাংক খাতে, বিশেষ করে ব্যাংক খাতে, জ্বালানি খাতে, আইটি খাতে, এসব খাতে তুগলুকি কাণ্ড হয়েছে এবং মেগা প্রজেক্টে। তো এই ব্যাপারগুলো আসলে বুঝে উঠতেও সময় লাগছে আমার মনে হয়, এবং সেজন্য নীতি বাস্তবায়নে সমস্যা দেখা দিচ্ছে, এটা আমার মনে হয়। ডক্টর জাহাঙ্গীর, আমরা জানি যে আমাদের চাহিদার বিপরীতে উৎপাদন অনেক ক্ষেত্রেই, যেমন আলু এবং পেঁয়াজ, বলা হয়ে থাকে যে 26 থেকে 28 লাখ টন পেঁয়াজের বিপরীতে আমাদের 34 লাখ টন এরকম উৎপাদন আছে। এই তথ্যগুলো যদি সঠিক হয় তাহলে তো সমস্যা হওয়ার কথা না, তারপরও হয় কেন? দেখুন, এই ব্যাপারে আপনাদের সঙ্গেও আমি অনেক সময় কথা বলেছি, অনেক লিখেছি যে আজকাল যেই তথ্য সামগ্রী সরবরাহ করা হয় আমাদের বিবিএস থেকে, এর উপর পুরোপুরি রিলাই করা খুবই ডিফিকাল্ট হয়ে পড়ে। কারণ ধরুন, চালের যেই হিসেব দেওয়া হলো যে গত বছর 4,7.5 লাখ টন চাল উৎপাদিত হয়েছে, এবং সেটাই যদি হয় ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি পর্যন্ত, চালের কোনো অভাব থাকার কথা না। এবং এখানে চালের দাম বাড়বে এটা কল্পনাও করা যায় না, কিন্তু তাই তো হয়েছে। এবং সরকার বারবারই চিন্তা করেছে, চেষ্টা করেছে কিভাবে চাল আমদানি করা যায়। সব ক্ষেত্রে হয়েছে, ডিমের ক্ষেত্রে হয়েছে। আমি ডিমের ক্ষেত্রে বিষয়টা ডিফারেন্ট, কিন্তু আলুর ক্ষেত্রে কি বলছে যে 1,04,00,000 টন আলু। কিন্তু আমাদের যারা ব্যবসায়ীরা আছে এবং আলু নিয়ে যারা কাজ করে কোল্ড স্টোরেজ, তারা বলছে গত বছর যা কোল্ড স্টোরেজে এসছিল এই বছর তার চেয়ে অনেক কম কোল্ড স্টোরেজে এসছে। এবং তারা বলতে চাচ্ছেন যে যেখানে আমাদের প্রয়োজন প্রায় 80 থেকে 85 লাখ টন, সেখানে আমরা 80 লাখ টন উৎপাদন করতে পারিনি। কাজে এখানে একটা বড় ফারাক আছে। আমরা পয়েন্টটা ধরতে পেরেছি, কিন্তু এর সাথে মালিকানা বদল সমস্যা কিনা? যেমন কৃষক মার্চ এপ্রিলে আলু বিক্রি করে দেয়, তারপর আলুর মালিকানা চলে যায় হিমাগার মালিকদের কাছে, এরকম সমস্যাও আছে কিনা? ইনফ্যাক্ট কৃষক তো সবসময় উৎপাদন মৌসুমে বিক্রি করে দেয়, ঘরে স্তূপ করে রাখে না, এবং মাঠের থেকে আলুটা মাঠের থেকেই বিক্রি হয়ে যায়। এবং সেটা আসলে ব্যবসায়ী এবং হিমাগার মালিক যারা, তাদের এখানে কারসাজি আছে। এবং তারা ছাড়ে যে আলুটা যখন যত বেশি ছাড়া দরকার তখন তত বেশি ছাড়া হয় না, এবং কৃত্রিমভাবে আলুর দামটা বাড়ায়। এবং যখন শাকসবজি অন্য কিছুর দাম যখন বাড়ে, আলুটার দামও সেইভাবে বাড়ে, সেইভাবে বাড়ানোর চেষ্টা করে। তারা বলে যে ডিমের দাম বাড়ছে, শাকসবজির দাম বাড়ছে, আলুর দাম কেন বাড়বে না? তো এই ক্ষেত্রে আমরা কিন্তু এইগুলো হিসেব করে দেখেছি যে আলু যদি আমি আমদানি করে নিয়ে আসি তাহলেও 40-50 টাকার বেশি পড়ে না, এবং 50-এর উপরে আলু বিক্রি করার কোনো কারণ নাই। এবং যদি উৎপাদন হয় বাংলাদেশে, সেটাও 40-50-এর উপরে কোনো অবস্থাতেই কোনো সময়ই হওয়ার কথা না। কিন্তু সেটা তো আমরা 80 টাকায় খাচ্ছি। আমরা পেঁয়াজের কথা আমি বলছি, আপনি বলছেন যে পেঁয়াজ 34 বা 35 লাখ টন পেঁয়াজ উৎপাদিত হয় বাংলাদেশে, তার 25% ধরে নেওয়া হয় যে 25% এখানে নষ্ট হয়ে যায়, পচে যায়। তারপরেও 24-25 লাখ টন পেঁয়াজ থাকে, এবং এরপরে এত বেশি আমাদের সংকট থাকার কথা না। 26 লাখ টন পেঁয়াজ হলে আমাদের হয়। কিন্তু এইখানে দেখা যায় যে গত বছর পেঁয়াজের শর্টেজ বলা হচ্ছিল যে 4 থেকে 5 লাখ টন, কিন্তু এর জন্য লাইসেন্স দেওয়া হয়েছে 14-15 লাখ টন পেঁয়াজ আমদানি, কিন্তু সেই পেঁয়াজ আমদানি হয় নাই।
তো এই যে একটা অবস্থা এবং আমাদের যেই আসলে আমাদের যে রিকোয়ারমেন্ট এবং আমাদের অভ্যন্তরীণ সরবরাহ যেটা আছে, এইটা সঠিকভাবে যদি নিরূপণ করা না হয় তাহলে কতটুকু আমার আমদানি করতে হবে, কোন সময়ে আমাদের আমদানি করতে হবে, এই পরিকল্পনাটা করা যায় না। ধন্যবাদ। কাজে এখানে আমাদের যে তথ্য সামগ্রী, এটাতে যথেষ্ট সমস্যা আছে। ধন্যবাদ। আমাদের একটা বিরতিতে যাওয়ার সময় আছে, যাওয়ার আগে কামরুজ্জামান রতন আপনার কাছে একটা প্রশ্ন রেখে যেতে চাই, উত্তর নিব বিরতির পরে এসে। যেই আমাদের বলা হয় যে টিসিবির যে এবং ওএমএস কার্যক্রম আছে এগুলো দুর্নীতিগ্রস্ত এবং এর গভীরতা এবং পরিধি বাড়ানো দরকার। আপনি রাজনীতিবিদ হিসেবে কি মনে করেন যে আমাদের যেসব সামাজিক সহায়তা কার্যক্রম আছে এগুলো ঢেলে সাজালে আসলে কি ধরনের কিভাবে ঢেলে সাজানো যেতে পারে, বা যেভাবে আছে সেভাবে থাকলে এর সংস্কার করলে কিভাবে করব, আর যদি এভাবেই থাকে তাহলে এই সিস্টেমে সম্ভব কিনা মূল্যস্ফীতিতে প্রভাব ফেলা। দর্শক, আমরা একটা বিরতিতে যাচ্ছি, ফিরে আসছি একটু পরেই, আমাদের সাথেই থাকুন। বিরতির পর আবারও ফিরে এলাম এখন প্রকাশে। বিএনপির সমাজ কল্যাণ সম্পাদক কামরুজ্জামান রতন, বিরতিতে যাওয়ার আগে আমরা আপনার কাছে প্রশ্ন রেখেছিলাম যে সরকারের যে সামাজিক নিরাপত্তামূলক কর্মসূচিগুলো আছে, যেমন 1 কোটি পরিবারকে স্বল্প মূল্যে পণ্য দেওয়া থেকে শুরু করে টিসিবিতে ট্রাক সেল, এরকম কাবিখা টিআর, এরকম আরও অনেক কর্মসূচি আছে। এই কর্মসূচিগুলো চলার পরও দেখা যাচ্ছে যে পণ্যমূল্য স্থিতিশীল থাকছে না। আপনার কি মনে হয় যে এই কর্মসূচিগুলো ঠিকঠাকভাবে চলছে বা এর সংস্কার দরকার? বর্তমান এই সরকারের আমলে যে ব্যবস্থাপনা এবং চেষ্টা, ঐকান্তিক যে একটা প্রচেষ্টা, সেটা আমরা দেখতে পাচ্ছি। কিন্তু আপনি দেখেন এই যে ওএমএস বা টিসিবির যতগুলো লাইন দিয়ে যেই মানুষগুলোকে দেওয়ার জন্য চেষ্টা করছে, ওইখানে তাদের কাছে মজুদ হলো 300 জন, কিন্তু লাইন ধরতেছে ওইখানে নিয়ার অ্যাবাউট 500 to 600। এই যে দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থেকে এই যে মা বোনেরা যেগুলো পাচ্ছে না, আসলে এই ব্যাপারটা কিন্তু সরকারের আমলে নিতে হবে। বিশেষ করে আমি আমার সম্মানিত আলোচকবৃন্দের সাথে যখন কথা বলছিলাম, আমার বাড়ি মুন্সিগঞ্জের আলুর ব্যাপারটা আমি একটু টেনে নিতে চাচ্ছি। সেটা হলো, আপনি দেখেন এই এখন কিন্তু একটা শৈত্যপ্রবাহের একটা যে পূর্বাভাস আবহাওয়া, ওরা বলেছে 17টা আপনার হবে, এবার শৈত্যপ্রবাহ হবে। বিশেষ করে যখন শৈত্যপ্রবাহটা প্রকট আকার ধারণ করে, এই মুন্সিগঞ্জের আলুর যে একটা চাষ হয়, আলুর জন্য বিখ্যাত মুন্সিগঞ্জ, বিশ্বাস করুন এখানে কিন্তু আলুর চাষটা কিন্তু একটা ব্যাঘাত করবে। পরবর্তী কোল্ড স্টোরেজে এগুলো স্টোর করা, সব কিছু মিলে কিন্তু গভর্নমেন্টকে প্রিকশনগুলোকে নিতে হবে। এই যে টিসিবি বললেন সব কিছু, যার মাধ্যমে ভুক্তভোগী মানুষগুলোকে যে সরকার পাশে দাঁড়াতে চাচ্ছে, 1 কোটি মানুষের যে, আপনি খেয়াল করে দেখেন এইখানেও একটা দুর্নীতি না, স্বজনপ্রীতির জন্য 53 লক্ষ যারা বিজেপি কার্ডটা পেয়েছে, ওইখানেও তাদের একটা স্বজনপ্রীতি এবং দলীয় লোকদেরকে দেওয়া হয়েছে। আসলে কোন অবস্থায় এই সরকার বিগত দিনের ফেলে রাখা কি জিনিসগুলো আমরা উপহার পেলাম, ওইটাকে আমি কতটুকু কাজে লাগিয়ে ওইটাকে আমি একটা রিহিল করে আমার একটা জায়গায় আনতে আমার কিন্তু একটা হিমশিম খেতে হচ্ছে। সত্যিকার অর্থে আমি এই সরকারকে এতটুকু বলবো, দেখেন জনগণের জন্য এদেশের যে আমাদের ছাত্র এই জনতা যে জীবনটা দিল, তারা অনেক জীবনের বিনিময়ে কিন্তু আজকের এই অবস্থাটা। আমরা এমন একটা সংস্কার বলুন, যে কোনো রাষ্ট্রের বিধিবিধানের মধ্যে মানুষগুলো যেখানে ঐকান্তিকভাবে একটা স্বাচ্ছন্দ্যে একটা স্বতঃস্ফূর্ততা নিয়ে এবং একটা সাফোকেটেড এরিয়া থেকে কিন্তু জীবন থেকে কিন্তু বেরিয়ে কিন্তু একটা উন্মুক্ত একটা মানুষের যে একটা বসবাসযোগ্য একটা যে সমাজ রাষ্ট্র, ওই কাঠামোর মধ্যে আমার যা যা করণীয়, আমরা মনে করি এইটা যেন এদেশের মানুষ ভুক্তভোগী নয়, এই দেশের মানুষ যেন ভোগ করতে পারে, তারা এই সরকারের কাছে এটুকু আশা করে। ধন্যবাদ। হাসান মামুন, আপনি নিশ্চয়ই কলামে মানে এই শব্দটাও বহুল পরিচিত, কলামেও আসে। সিন্ডিকেটটা কে? সিন্ডিকেটটা কি? কেন সিন্ডিকেট এলিমিনেট করা যায় না? সিন্ডিকেট আমরা বলে দিচ্ছি, কিন্তু মানুষ তো জানতে চায় সিন্ডিকেট কারা। আচ্ছা, সিন্ডিকেট শব্দটা আমরা একটু ঢালাওভাবে ব্যবহার করছি বলে আমার মনে হয়, এবং এটা নিয়ে কিন্তু আমাদের অর্থনীতিবিদদের মধ্যেও একটা বিভাজন আছে, এবং সহজে দোষ চাপানোর একটা জায়গা সিন্ডিকেট। তো সব ক্ষেত্রে সিন্ডিকেট বাজি সম্ভব কিনা এটা নিয়ে বিতর্ক আছে। তবে কোনো কোনো ক্ষেত্রে তো সিন্ডিকেট হতে পারে, যেমন ভোজ্য তেলের ক্ষেত্রে হতে পারে।
কারণ অল্প কিছু কোম্পানি এখানে কাজ করে, তাই না? চিনির ক্ষেত্রে হতে পারে, আটা ময়দার ক্ষেত্রে হতে পারে। তবে এখানে সরকারের নজরদারিও আছে। যেমন ভোজ্য তেলের দাম যে বাড়লো 8 টাকা লিটার প্রতি, এটা কিন্তু সরকারের মাধ্যমেই বেড়েছে। হ্যাঁ, তো এখানে আমাদের ট্যারিফ কমিশনের একটা ভূমিকা আছে। আমরা চাবো যে প্রতিযোগিতা কমিশন এখানে ভূমিকা রাখুক। প্রতিযোগিতা কমিশনের ভূমিকা অনেকে তো জানেই না প্রতিযোগিতা। হ্যাঁ, এটা একটু দেখা যাচ্ছে, শোনা যাচ্ছে ইদানিং, গত সরকারের শেষ সময় থেকে এটার ভূমিকা একটু দেখা যাচ্ছে। তো তাদের কাজ হলো যে অর্থনীতিতে প্রতিযোগিতার পরিবেশ যাতে থাকে সব ক্ষেত্রে, এবং যাতে প্রতিযোগিতার মাধ্যমে জিনিসপত্রের দাম একটা ভারসাম্যে থাকে এবং নিম্ন পর্যায়ে থাকে, এটা নিশ্চিত করা। তো এবং প্রতিযোগিতার পক্ষে কাজগুলো করা, বিরুদ্ধে যা যা আছে সেগুলোকে দূর করা। তো এই চেষ্টা অবশ্যই তাদের করতে হবে। আর ঢালাওভাবে সিন্ডিকেটের কথা বলে আসলে আমরা অন্যান্য জিনিসগুলোকে আড়াল করছি কিনা সেটাও দেখতে হবে। যেমন স্যার বলছিলেন যে তথ্য উপাত্তের যে ঝামেলা বিগত সরকারের আমলে ভয়াবহভাবে দেখা গেছে, এবং যেটা অনেক সংকট সৃষ্টি করেছে, আলুর ক্ষেত্রে করেছে, পেঁয়াজের ক্ষেত্রে করেছে, চালের ক্ষেত্রেও আছে বলে অনেকে মনে করে। কারণ গত বড় মৌসুমে কিন্তু এই হিট ওয়েভের কারণে চাল উৎপাদন ক্ষতিগ্রস্ত হয়েছিল বলে কেউ কেউ মনে করেন। স্যার হয়তো আমার সাথে একমত হবেন। এবং এবার কিন্তু আউশ এবং আমন ক্ষতিগ্রস্ত হয়েছে বন্যায়। আমাদের কিন্তু কয়েক দফা বন্যা গেছে, তাই না? এবং প্রলয়ঙ্করী বন্যাও হয়েছে, বিশেষ করে ফেনী বেল্টে কিন্তু যে ধরনের বন্যা গেছে, এই ধরনের বন্যা অনেকে দীর্ঘদিন দেখেনি, তাই না? এতে সবজির উৎপাদন, পোলট্রির উৎপাদন, মাছের উৎপাদনও ক্ষতিগ্রস্ত হয়েছে, এবং এর প্রভাব কিন্তু বাজারের উপর আছে। ধন্যবাদ। আমি স্যারের কাছে যেটা জানতে চাই সেটা হচ্ছে যে আপনি এর আগের আলোচনায় বলছেন যে তথ্যপাত্রের ঘাটতি আছে। তাহলে সাপ্লাই চেইন আমার উৎপাদন এবং যেগুলো আমি আমদানি করব, আমদানি করেই তো আমরা সাপ্লাই চেইনকে সচল রাখবো। আমার উৎপাদন পরিস্থিতি দেখে সেখানে আমার কি পরিমাণ শর্টেজ আছে বা কি পরিমাণ উদ্বৃত্ত আছে, সাপ্লাই চেইন তাহলে ঠিক রাখবো কি করে? সাপ্লাই চেইন ঠিক নাই সেটা তো বোঝাই যায়, যেহেতু বাজারে জিনিসপত্রের দাম অনেক বেশি। সাপ্লাই চেইন ঠিক রাখার তাহলে উপায় কি? সরকার এক্ষেত্রে কি করতে পারে? দেখেন, আমাদের আসল কথাটা হলো যে বাজারে সরবরাহটা ঠিক রাখতে হবে, কিন্তু ঠিক তো নাই। এবং এইটা সরবরাহটা ঠিক রাখার 1 নম্বর উপায় হলো যে পর্যাপ্ত উৎপাদন করা। এবং যেহেতু পর্যাপ্ত উৎপাদন আমরা করতে পারছি না, ঘাটতি যেটুকু আছে সেটুকু আমরা আমদানি করে এটাকে মেটাবো। এবং গত 2 বছর ধরে এখানে কিন্তু আমাদের কৃষি পণ্যের আমদানি কিন্তু অনেক কমে গেছে। কমে যাওয়ার কারণ হলো যে আমদানি করার জন্য যে এলসি এবং যথেষ্ট পরিমাণ বৈদেশিক মুদ্রা নেই, এর চারপাশে যত সুযোগ সুবিধা এগুলো নাই, যে কারণে আমদানিও ঠিকভাবে হচ্ছে না। তার উপরে যখন নাকি ক্রাইসিস থাকে, বাজারে সংকট থাকে, ওই যে সিন্ডিকেটের কথাটা উনি বললেন, এরা তখন কার্যকর হতে পারে এবং তারা এই সুযোগটা নেয়। দেখেন, সিন্ডিকেট সম্পর্কে আপনি একটু বললেন যে সিন্ডিকেট এমন একটা বিষয় যেটা ধরা যায় না, ছোঁয়া যায় না, কিন্তু অলক্ষ্যে কাজ করে যায়, অনুভব করা যায়, অলক্ষ্যে কাজ করা যায়, করছে। এবং এটা চালের, এখন যদি চালের কথা যদি আপনি বলেন তাহলে বলবে যে কর্পোরেট হাউসগুলো আছে তার সঙ্গে যোগ দেয় আপনার যারা বড় বড় মিলার, যারা অটো মিলার, তারা, এবং তার সঙ্গে এরা যা বলে অন্যান্য যারা আছে তারাও তাদের সঙ্গে যোগ করে। কাজে এখানে, এবং আজকাল এটাকে কন্ট্রোল করা তাদের পক্ষে ইজি, কারণ টেলিফোন ছাড়া আপনার অন্যান্য মোবাইল, হাতে হাতে মোবাইল আছে, মুহূর্তের মধ্যে তারা একযোগ হয়ে যেতে পারে। যেটা হয়তো সম্ভব না যে শাকসবজি, এখন তো শাকসবজির দাম কমে গেছে, এখানে সিন্ডিকেট করা যায় না, কারণ প্রচুর আপনার বিক্রেতা, প্রচুর উৎপাদক, সেখানে হয়তো করা যায় না। কিন্তু আলুর ক্ষেত্রে, পেঁয়াজের ক্ষেত্রে এগুলো ব্যবসায়িক পর্যায়ে, এতে কৃষকের কাছে থাকে না, এটা ব্যবসায়িক পর্যায়ে চলে যায় এবং ব্যবসায়িক পর্যায়ে এটাকে স্টোর করা হয় এবং সেখানে সিন্ডিকেট কাজ করে। সবচেয়ে বড় কথা হলো যে সরকার সেখানে মার্কেটটা নিয়ন্ত্রণ করছে না, মার্কেটটা নিয়ন্ত্রণ করছে ব্যবসায়ীরা, এবং ব্যবসায়ীরা যখন মার্কেট নিয়ন্ত্রণ করে তখন তারা মার্কেটটাকে ম্যানিপুলেট করতে পারে।
সরকার যদি এখানে হস্তক্ষেপ করা, যে গভর্নমেন্ট যে হস্তক্ষেপ করে, শুধু মুখের কথা দিয়ে হস্তক্ষেপ করতে পারবে না। ম্যাটেরিয়াল সাপ্লাই যদি বাজারে বাড়তে না পারে, চালের দাম বাড়ছে, এখন সরকারের গোদামের মধ্যে চাল রেখে দিলে কোনো কাজ হবে না। এখন উৎপাদন মৌসুম সামনে প্রচুর প্রকিউরমেন্ট করতে পারবে সরকার, যেখানে 8.5 লাখ টন চাল হিসেবে 8.5 লাখ, মানে 8,80,000 টন চাল আমদানি করা, চাল প্রকিউর করার কথা বলছে। সেখানে 15 লাখ টন চাল যদি প্রকিউর করে কোনো সমস্যা তো নাই। চাল তো আরও বেশি করে, আরও আগেই চাল বাজারের মধ্যে ছেড়ে দেওয়া উচিত, তার চালের দামটা কমে যেত। তো সরকার সঠিকভাবে তার কার্যক্রমটা পরিচালনা করতে পারছে না। ধন্যবাদ। কামরুজ্জামান, আপনার কাছে দুটি প্রশ্ন আছে, সংক্ষেপে উত্তর চাই আপনার কাছে। সেটা হচ্ছে যে একটি বড় ভোগ্যপণ্য আমদানিকারক প্রতিষ্ঠান এখন বাজারে নেই। তারা নানান রং ডুইংয়ের কারণে তারা বাজারে এখন সেভাবে পণ্য আনতেও পারছে না বা করতে পারছে। সে কারণে এই যে শূন্যতা, এই শূন্যতা কি মানে অন্য ব্যবসায়ীরা পূরণ করতে পারবে বলে আপনার মনে হয়, না এই শূন্যতা থেকে যাবে? এইটা একটা প্রশ্ন। একটা প্রশ্ন যে সরকারকে আরও কঠোর পদক্ষেপ নিতে বলতে যেটা বোঝায়, যেমন ডিমের ক্ষেত্রে একটা ড্রাস্টিক অ্যাকশনের কারণে দামটা পড়েছিল। সরকারকে আইন প্রয়োগের ক্ষেত্রে গ্রেফতার, এ ধরনের কঠোর পরিস্থিতিতে যাওয়া উচিত হবে কিনা ব্যবসায়ী যারা সিন্ডিকেট করছে, সংক্ষেপে যদি বলেন। আমি দ্বিতীয় উত্তরটা আমি প্রথমে দিই। এই যে ডিম নিয়ে যে আমি যে কঠোর হব, আসলে দেখেন, আগের যে প্রধানমন্ত্রী সে নিজে যেই সমস্যার আলোকে কিন্তু কথা বলতো না, মানুষের সমস্যাটাকে কিন্তু তাচ্ছিল্য করতো। ডিম যখন বেড়ে গেল, বলো যে এটা ফ্রিজে সিদ্ধ করে রেখে দাও, আপনার বেগুনের পরিবর্তে মিষ্টি কুমড়া খাও। এই যে সত্যিকারের যে সমাধানের ক্ষেত্রে তারা কিন্তু করতো না। আপনি দেখেন, এই বিগত সরকারের শুধু পরিবারতন্ত্রের কারণে $17 লক্ষ প্রতি বছর তার পরিবারের মানুষগুলো বিদেশে পাচার করেছে। আসলে সব কিছু করতে কিন্তু সময় লাগবে, কিন্তু ওভারনাইট আপনি যদি বলেন যে সমস্যাটা করে গিয়ে সৃষ্টি করে দিয়েছে এই সরকারের, তো কারো তো এরকম তো পরিবারতন্ত্র নেই, যেই পরিবারতন্ত্রের মাধ্যমে সমস্ত সিন্ডিকেট বলেন, সমস্ত ব্যাংকিং সেক্টরের লুট বলেন, এই পরিবারতন্ত্র এবং তার মানে পাপেট লোকগুলো কিন্তু, প্রধানমন্ত্রী পাপেট লোকগুলো কিন্তু এগুলো করেছে। তা আমরা সেটাই বলবো যে এই পরিবারতন্ত্রের যে লুটেরার যে গোষ্ঠী মানে তৈরি হয়েছিল, এটাকে ধ্বংস করতে এবং তাদের অ্যাবসেন্সে যারাই দায়িত্ব নেবে, নিশ্চয়ই গভর্নমেন্টের যদি অ্যাসিস্ট পায়, এবং গভর্নমেন্ট যেহেতু এটা মানে ট্রান্সপারেন্ট, আমি মনে করব বিশেষ করে দেখেন এই যে এখন যে চাইলের যে সামনে রমাদান, এই রমাদানের ক্ষেত্রে বিভিন্ন আমাদের চাইলের সংকট হতে পারে। আমরা বাই দিস টাইম আমাদের শুনেছি ভিয়েতনাম, তারপর কম্বোডিয়া, তারপর হলো থেকে আপনার বার্মা থেকে এই যে উপযোগী মানে এই আমাদের যে উপভোগ্য জিনিসগুলো, এগুলো কিন্তু অলরেডি কিন্তু গভর্নমেন্ট কিন্তু সচেতন হয়ে খুব দ্রুত কিন্তু আনার চেষ্টা করতেছে। আমি মনে করব মানুষকে সুযোগ দেওয়া উচিত, কাদেরকে? ওই সমস্ত চোরদের না, যারা আসলে ব্যবসায়ীদের সুযোগ দেওয়া, হ্যাঁ, যাদেরকে আসলে জনবান্ধব, এবং এইভাবে একটা স্কুটিং করা উচিত। আসলেই এটা শেখ পরিবারের বাইরে থেকে কারা কারা রিয়েল মানে খামদানি ব্যবসায়ী, তাদেরকে যারা এইটার সাথে মানে ছিল অতীতে কিন্তু ডিপ্রাইভড হয়েছে এই সরকারের, আওয়ামী সরকারের দুঃশাসনের এবং তাদের পরিবর্তনের কারণে, আমার মনে হয় এইখানে একটা স্কুটিং করে যোগ্য, সৎ এবং দেশপ্রেমিক ওই ব্যবসায়ী। ধন্যবাদ কামরুজ্জামান রতন। দর্শক, আমাদের আবারও বিরতিতে যাওয়ার সময় হয়েছে, আমরা ফিরে আসছি একটু পরে, আমাদের সাথেই থাকুন। বিরতির পর আবারও ফিরে এলাম আজকের আলাপে। জনাব হাসান মামুন, ভোগ্যপণ্যের আমদানিকারকরা, আমি যেটা কামরুজ্জামান রতন ভাইকেও প্রশ্ন করেছিলাম, ভোগ্যপণ্যের যারা আমদানিকারক সেখানে কিছু শূন্যতা তৈরি হয়েছে, কিছু কিছু বড় বড় গ্রুপ অর্থ সংকটে আছে বা নানান সমস্যায় আছে, সেইটা বাজারে কী প্রভাব ফেলবে? পাশাপাশি আমাদের বড় প্রতিবেশী যেখান থেকে সবচেয়ে বেশি ভোগ্যপণ্য আসে, তাদের সাথে আমাদের একটা টেনশন চলছে, এই দুয়ে মিলে কোনো প্রভাব ফেলবে কি বাজারে? আচ্ছা, 1 নম্বর আমি মনে করি যে মানে ভোজ্য তেলের কথাই বলি, যে যেসব প্রতিষ্ঠান সংকটে আছে, মানে তাদের কর্মকাণ্ডের কৃতকর্মের কারণে তারা যদি বাজারে নাও থাকে, মানে তারা যদি আমদানিতে নাও থাকে, অন্যদের ক্যাপাসিটি এত বেশি আছে, আমাদের কিন্তু এক্সেস ক্যাপাসিটি আছে প্রত্যেকটা প্রতিষ্ঠানের, সিটি গ্রুপ বলি বা
অন্যান্য যেসব আছে মেঘনা গ্রুপ, এদের সক্ষমতা এত বেশি আছে, পত্রিকান্তরে দেখেছি যে এরা যদি পূর্ণ ক্ষমতায় ব্যবহার করে তাহলে এইসব পণ্যের কোনো সংকট বাজারে হওয়ার কথা না। এটা হচ্ছে এক নম্বর কথা আর কি, ভোজ্য তেল সহ, চিনি সহ ইত্যাদি। আরেকটা হচ্ছে যে আপনি যেটা বললেন যে ভারতের সঙ্গে আমাদের বাণিজ্যিক সম্পর্ক, ভারতের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক কিন্তু চলছে। একটু মাঝে অস্থিরতা তৈরি হয়েছিল বিজেপির কিছু ফ্রিঞ্জ, আমি বলবো যে মানে স্থানীয় কিছু বিভিন্ন গ্রুপের উস্কানিতে কয়েকটা স্থলবন্দর বন্ধ হয়েছিল, সেগুলো আবার চালু হয়েছে এবং শুল্ক স্টেশনগুলোও চলছে। চাল আসছে, আলু আসছে, পেঁয়াজ আসছে এবং অন্যান্য উৎস থেকেও কিন্তু আমদানি চলছে। তো এই সংকটটা হবে বলে আমার মনে হয় না, কারণ যুদ্ধ পরিস্থিতিতেও বাণিজ্য চলে আমরা দেখেছি, এবং আমেরিকার সঙ্গে চায়নার বাণিজ্য চলছে। ট্রাম্প আসার পরেও সেটা ব্যাহত হবে বলে মনে হয় না। চায়নার সঙ্গে ইন্ডিয়ার বাণিজ্য চলছে এবং তারা হচ্ছে বিগেস্ট পার্টনার, তাই না? তো আমরা ভারতের বিগেস্ট পার্টনার এই দক্ষিণ এশিয়ায়। আমাদের এখানে ভারতের রপ্তানি সবচেয়ে বেশি দক্ষিণ এশিয়ার মধ্যে, এবং এটা কিছুটা কমতে পারে, কিন্তু আমাদের আবার মানে রপ্তানি বেড়েছে ভারতে। তো এই প্রক্রিয়াটা চলবে। আর একটা হচ্ছে যে আমাদের সবসময় খেয়াল রাখতে হবে যে আমাদের নিজেদের স্বার্থ আমরা রক্ষা করব। যেখান থেকে আমাদের অর্থ উপদেষ্টা বলেছেন যে যেখান থেকে আমরা কম দামে পাবো সেখান থেকে আনবো, সেটা পাকিস্তান থেকে হতে পারে, থাইল্যান্ড থেকে হতে পারে, ভিয়েতনাম থেকে হতে পারে, এমনকি মায়ানমার থেকে হতে পারে। মায়ানমার সঙ্গে আমাদের কিন্তু, আমরা যে পাশে একটা দেশ আছে আমরা কিন্তু ভুলেই ছিলাম দীর্ঘদিন, তারাও ভুলেছিল, আমরাও ভুলেছি। একটা রাজনৈতিক বিশাল দেশ, হ্যাঁ, রাজনৈতিক সংকট যদি মোচন হয় তাহলে কিন্তু মিয়ানমার আমাদের একটা বড় ভালো সোর্স হতে পারে। হ্যাঁ, এবং মিয়ানমারের সঙ্গে ট্রেড বাড়তে পারে, তাই না? সেখানে ইনভেস্টমেন্টও বাড়তে পারে। ধন্যবাদ। তো জি, আর কিছু বলার ছিল? না, আমার মনে হয় যে আমাদের ইন্টারেস্ট করতে হবে। আর স্যার যেটা বললেন যে আমাদের উৎপাদন বাড়ানোর দিকে মনোযোগী হতে হবে, বিশেষ করে যেসব পণ্যে আমাদের সংকট দেখা দেয়। যেমন চালে খুব একটা সংকট নাই, আমাদের ঘাটতি খুব একটা হয় না, খুব গত অর্থ বছরে আমাদের ইম্পোর্ট করতে হয়নি। আমাদের পেঁয়াজ, আলুতে রিসেন্টলি, আলু তো আমাদের রপ্তানি পণ্য ছিল, এটা আমদানি পণ্য হয়ে গেছে এখন, তাই না? তো এটা একটা বড় সংকটের জায়গা। আর পেঁয়াজ, আলু, মাঝে মাঝে কাঁচামরিচ নিয়ে সংকট হয়, এগুলো সিজনাল, এগুলো কোনো বড় ব্যাপার না। এগুলোতে যদি আমরা মনোযোগী হই, আমাদের ভুট্টা কিন্তু ভালো হচ্ছে, আমাদের গম হচ্ছে না কিন্তু ভুট্টা হচ্ছে, এবং আমাদের আরও কিছু ফসল ভালো হচ্ছে। যেমন আমাদের সরিষার তেলের উৎপাদন বেড়েছে, সরিষার মধু উৎপাদন বেড়েছে। তো আমরা আয় বাড়ানোরও তো একটা উদ্যোগ নিতে হবে। হ্যাঁ হ্যাঁ, আমাদের মশলার উৎপাদনও কিন্তু বাড়ছে, তাই না? আমাদের আদা ভালো হচ্ছে, রসুনও ভালো হচ্ছে। তো আমাদের চেষ্টা থাকতে হবে যে যেগুলোতে আমাদের স্পেশালাইজেশন আছে সেগুলো আমরা যেন মনোযোগী হই। ধন্যবাদ। ডক্টর জাহাঙ্গীর আলম, আপনি কৃষি উৎপাদনের কথা বলেছিলেন যে কৃষি উৎপাদন বাড়াতে সরকার যথেষ্ট মনোযোগী কিনা, বা কৃষি উৎপাদন বাড়ার জন্য নগদ সহায়তারও প্রয়োজন আছে, সে বিষয়ে আমি দুটো বিষয়ে আপনার সঙ্গে কথা বলবো আগে, এরপরে এখানে আসবো। প্রথম কথাটা হলো যে প্রতিযোগিতার কথা বলছিলেন। দেখেন, প্রতিযোগিতা যেমন ডিমের যেই চাহিদা, সেই চাহিদা অনুযায়ী ডিম শহরে আসছে না, রাজধানীতে আসছে না, যার জন্য ডিমের দাম যেখানে 11-12 টাকা প্রতিটার দাম হওয়ার কথা ছিল, সেটা 16-17 টাকা হয়ে গেছে। এবং এর সঙ্গে খুব বড় বড় কর্পোরেট প্রডিউসার যারা আছে তারা সম্পৃক্ত। এখন সরকার তো আর ডিম জমা করে রাখতে পারে না কোল্ড স্টোরেজে, যে যখন ডিমের দাম বাড়ে তখন ছেড়ে দেবে। তো এই ক্ষেত্রে যেটা দরকার ছিল যে আজকে যদি আপনি গ্রামে যান তাহলে দেখবেন যে মানুষ মুরগি পালে না, এবং আস্তে আস্তে মুরগি পালাটা ছেড়ে দিয়েছে। এই গ্রাম পর্যায়ে যে আমাদের ট্রেডিশনাল মুরগি পালা, এটাকে আমরা কিভাবে রিভাইভ করতে পারি, কিভাবে সহায়তা দিতে পারি? কম্পিটিশন সৃষ্টি হতে হলে আমাদের চারদিকে উৎপাদনটা বাড়াতে হবে। অন্যদিকে আপনি দেখেন, চিনির কথা বলেন, চিনি সবগুলো কোম্পানি যতগুলো আছে চিনির কল সব বন্ধ হয়ে গিয়েছে। ইদানিং সরকার বলছে যে খুলে দেবে, এবং কিছু খুলে দেওয়ার উদ্যোগ হয়েছে। তো কাজেই যারা চিনি আমদানি করে তাদের উপরই আমাদেরকে নির্ভর করতে হয়, এবং তারা মার্কেটটাকে মোটামুটিভাবে নিয়ন্ত্রণ করে। কাজেই সেই ক্ষেত্রে যদি ওই চিনি হয়, গভর্নমেন্টের কাছে 2 থেকে 2.5 লাখ টন চিনি থাকে, তখন যখন বেড়ে যায়, তো দামটা বেড়ে যায়, তখন গভর্নমেন্ট ওপেন মার্কেট সেল দিয়ে সেটাকে নিয়ন্ত্রণে আনতে পারে। কাজেই আমাদের প্রত্যেকটাই কম্পিটিশনের
একটা ইনহারেন্ট ব্যবস্থা রাখতে হবে। শুধু কম্পিটিশন কমিশন যেটা আছে, এটা আসলে এদের কার্যকলাপ খুব বেশি একটা দৃশ্যমান হয় না, এবং এই পর্যন্ত তারা খুব কোনো সফলতা দেখিয়েছে সেটাও মনে হয় না। যদি তাই হতো তাহলে কি দাম এত বেশি বাড়তো? তো সব আরেকটা জিনিস আপনারা বলছেন যে ভারতের সঙ্গে এখন একটা খুব আগের মতো উষ্ণ সম্পর্ক নাই, একটু সম্পর্কটা একটু অন্যরকম। এই ক্ষেত্রে আমরা ভারতের উপর দেখেন, ভারতের উপরে নির্ভরশীলতা যে পুরোপুরি সবসময় রাখতে হবে এমনও কোনো কথা নেই। আগামী 3-4 মাস আমাদের তো উৎপাদন মৌসুম, এই সময় ভারত থেকে কোনো কিছুই আমাদের আমদানি করার দরকার না। আপনার চাল আমদানি করতে হবে না, আপনার পেঁয়াজ এবং আলু, এগুলো তো আগামী 2-3 মাসের মধ্যে প্রচুর উৎপাদিত হবে বাংলাদেশে। কাজেই মিনওয়াইল আমরা অন্যান্য অল্টারনেটিভ ডেস্টিনেশন খুঁজে নেওয়া খুব ভালো। কোনো একটা দেশের উপরে সার্বিকভাবে নির্ভরশীলতা এটা কোনো সময়ই ভালো না। আরেকটি জিনিস আমি বলতে চাই, যে ওটা উনি বলেছেন, যে আগেও আমি বলেছি যে উৎপাদন আমাদেরকে বাড়াতে হবে, উৎপাদন বাড়ানোর সুযোগ আছে, উৎপাদন বাড়ানোর সুযোগ আছে, এবং সেটার জন্য আমাদের কৃষক যারা তাদেরকে সহায়তা বাড়াতে হবে, এবং কৃষকদেরকে প্রয়োজনে নগদ সহায়তা দিতে হবে। এখন সাম্প্রতিককালে বিভিন্ন পত্রপত্রিকায় বেরিয়েছে যে বাংলাদেশে একজন কৃষককে সারা বছরে একটা কৃষক পরিবারকে 900 টাকা দেওয়া হয়, ভর্তুকি দেওয়া হয়, সহায়তা দেওয়া হয় আর্থিক অঙ্ক হিসেবে। কিন্তু এটা চায়নাতে 20,000 টাকা, এবং অন্যান্য দেশেও আমাদের চেয়ে বেশি। কাজেই এটা খুব চিন্তা করা দরকার, এবং বিভিন্ন সময়ে যেই বন্যা হয়, খরা হয়, এরপর কিভাবে নগদ সহায়তা দিয়ে কৃষকদেরকে উৎপাদনমুখী করা যায়, এদের বিবেচনা করা দরকার। ধন্যবাদ স্যার। কামরুজ্জামান রতন, বাজার ব্যবস্থায় আমরা যখন আগে দেখেছি, একটি অভিযোগ ছিল যে চাঁদাবাজির কারণে পণ্যমূল্যর দাম বাড়ে বা পণ্যের দাম বাড়ে। এখন তো ভিন্ন পরিস্থিতি, পরিবর্তিত পরিস্থিতি। আপনার কি মনে হয় যে বাজারে যে পণ্যগুলো আছে, চাঁদাবাজি তাতে প্রভাব ফেলছে বা ফেলছে না? আপনার পর্যবেক্ষণ কি? যে কোনো অনিয়মের যখনই শুরু হবে বা অনিয়মটাকে যখন জেঁকে বসবে, তখন তো সত্যিকার অর্থে ক্রেতা এটা তো অতিরিক্ত মূল্য দিয়ে কিনবেই। এখন আমি একটা দল করি এবং সমাজ পরিবর্তনের একটা স্লোগান নিয়ে কিন্তু আমরা এগুচ্ছি। এখন আমরা যদি মনে করি আগে হেলমেট পরে আমি চুরি করতাম, এখন আমি ক্যাপ বা মাস্ক পরে চুরি করব, এইটা করতে আমি দেবো কিনা, এবং মানুষ এখানে সচেতনতা দিয়ে, জাগ্রত বিবেক দিয়ে এটাকে প্রতিরোধ করবে কিনা। এই সরকারের কিন্তু পাশাপাশি এখন কিন্তু অনেক মানুষ কিন্তু চোখ খুলে দেখে এবং সাহস নিয়ে কথা বলে, যেখানে আমি মনে করি এই সরকার আমাদেরকে সচেতনতার মধ্যে এনে এবং জবাবদিহিতার মধ্যে এনে কোনো গদবাধা অতীতে কি হয়েছে এইগুলোর মধ্যে যেন আমরা অতীতকে টানলেই কিন্তু আমরা পিছিয়ে। কিন্তু অভিযোগ আছে যে অবস্থার পরিবর্তন হয়নি, আগে যে চাঁদাবাজি ছিল সেই চাঁদাবাজি আছে, শুধু মুখগুলো পরিবর্তন হয়েছে। এই জন্য তো বললাম, আমি তো হেলমেট পরার পরে তো আপনি ক্যাপ পরে এটা করতে দিতে পারেন না। আমি তো যখন রাজনীতি করবো, আমি কি আমার দায় স্বীকার করব বা আমি অপরাধটাকে স্বীকার করবো না? কিন্তু আমি বলি সমাজ যদি সচেতন হয় এবং রাষ্ট্র যদি তার জায়গায় সঠিক মানদণ্ড তৈরি করে এবং অপরাধীকে শাস্তির আওতায় এনে এবং পাপীকে শায়েস্তা করে, নিশ্চয়ই আগামী দিনের আমরা এই ধরনের পূর্বাপর অবস্থাটা আমরা দেখব না। সেইখানে আমাদের সচেতনতা থাকতে হবে এবং বজ্রকণ্ঠে আওয়াজটা থাকতে হবে সেটা, এবং সরকারের প্রশাসন মনিটরিংয়ের মাধ্যমে সত্যিকারভাবে যারা এটার সাথে জড়িত তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দিয়ে সমাজটাকে আমাদের বিনির্মাণের জন্য আমাদের এগিয়ে যেতে হবে। ধন্যবাদ কামরুজ্জামান রতন, ডক্টর জাহাঙ্গীর আলম এবং হাসান মামুন, আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই আলোচনায় যোগ দেওয়ার জন্য। দর্শক, আমাদের সময় শেষ হয়েছে, আমরা আলোচনা এখানেই শেষ করছি। আবারও দেখা হবে সমসাময়িক কোনো বিষয় নিয়ে। ভালো থাকবেন।